চলুন আজ আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ সৃষ্টি পদ্মা নদীর মাঝির জগতে প্রবেশ করি। এই উপন্যাসের ভেতর দিয়ে আমরা দেখব উত্তাল পদ্মার বুকে জেলেদের জীবন ঠিক কেমন কাটে, তাদের হাড়ভাঙা খাটুনি, সামাজিক টানাপোড়েন আর প্রতি মুহূর্তে বেঁচে থাকার যে লড়াই, তারই একটা জীবন্ত চিত্র তুলে ধরব। গল্পের শুরুটা ঠিক এই দৃশ্যটা দিয়েই। সময়টা বর্ষার মাঝামাঝি, ইলিশ মাছ ধরার একেবারে ভরা মৌসুম। সন্ধ্যা নামার সাথে সাথেই নদীর কালো জলে যখন শত শত নৌকার লণ্ঠন জ্বলে ওঠে, মনে হয় যেন হাজার হাজার জোনাকি ভাসছে। কি অসাধারণ একটা দৃশ্য, তাই না? কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা। নদীর বুকে ভাসতে থাকাই প্রত্যেকটা আলো আসলে এক একটা সংগ্রামের গল্প বলছে। তো চলুন এই আলোর উৎস ধরে আমরা জেলেদের ওই জগৎটাকে আরেকটু কাছ থেকে দেখার চেষ্টা করি। আসলে এটা তো শুধু একটা কাজ নয়, এটা যেন একটা চক্র, একটা না থামা চক্র। এ সব কিছুই নিয়ন্ত্রণ করে নদী আর মাছ। জেলেদের জীবনে দিন আর রাতের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই কঠিন জীবনটাকে ভালোভাবে বুঝতে চলুন আমরা একটা রাতের জন্য একটা জেলে নৌকার সঙ্গী হই। এই নৌকায় আছে কুবের আর গণেশ, যারা পেশায় জেলে, আর আছে নৌকার মালিক ধনঞ্জয়। তাদের সাথেই আমরা এই রাতের সাফারটা পার করব। এই মানুষগুলোর জীবন ঠিক কতটা কঠিন সেটা বুঝতে হলে তাদের সারা রাতের এই অক্লান্ত পরিশ্রমটা দেখতে হবে। চলুন দেখি ঠিক কি করতে হয় তাদের। তাদের নৌকাটা মানে মাছ ধরার যানটা খুবই সাধারণ, বলতে গেলে পুরোটাই খোলা। বৃষ্টি বাদলা থেকে মাথা গোজার জন্য ২-৩ জনের মতো একটা ছোট্ট ছাউনি আছে বটে, কিন্তু তাতে আর কী বা হয়। আর নৌকার পাটাতনের নিচে মাছ রাখার জায়গাটা থেকে এমন একটা তীব্র স্থায়ী আস্তে গন্ধ বেরোয়, যা বাতাসের ঝাপটাতেও যায় না। আর মাছ ধরার প্রক্রিয়াটা, ওহ, সেটাও বেশ কঠিন। প্রথমে বাঁশের ফ্রেমে বাঁধা বিশাল জালটা নদীর গভীর জলে ফেলা হয়। এরপর অপেক্ষা, দড়িতে কখন টান পড়বে, মানে জালে মাছ ঢুকেছে সেই অনুভূতিটার জন্য অপেক্ষা। টান পড়লেই আরেকটা দড়ি টেনে জালের মুখটা জলের নিচেই বন্ধ করে দেওয়া হয়। আর তারপর শুরু হয় আসল লড়াই, মাছে ভরা ওই ভারী জালটাকে টেনে নৌকায় তোলা। এই কাজটা চলতেই থাকে সারা রাত ধরে। এর ফলে কি হয়? ঘুমহীন রাত, চোখ দুটো টকটকে লাল হয়ে যায়, আর কনকনে ঠান্ডা ভেজা বাতাসে শরীর ভিজে একাকার। এই হাড়ভাঙা খাটুনি তাদের শরীরের ওপর যে কি পরিমাণ চাপ ফেলে তা আমরা হয়তো কল্পনাও করতে পারব না। এখন প্রশ্ন হলো, এত কষ্টের পর যে মাছটা ধরা পড়ল, সেটার ভাগ বাটোয়ারা কিভাবে হয়? চলুন এইবার একটু নদীর অর্থনীতির দিকে তাকাই। দেখুন, ভাগাভাগিটা কিন্তু সোজা সাপটা না। যেহেতু নৌকা আর জালের মালিক ধনঞ্জয়, তাই সে একাই পায় মোট মাছের অর্ধেক, মানে 50%। অথচ কুবের আর গণেশের তুলনায় তার খাটুনি কিন্তু অনেক কম। সে তো শুধু নৌকার হাল ধরে বসে থাকে, আর বাকি অর্ধেকটা ভাগ হয় কুবের আর গণেশের মধ্যে। কিন্তু ভাবার বিষয় হল, তাদেরই ভাগের মাছের আসল দামটা কত? এই প্রশ্নের উত্তরটা, আচ্ছা, সেটাও বেশ অনিশ্চিত। এখানেই নদীর সবচেয়ে বড় পরিহাসটা লুকিয়ে আছে। ধরুন এক রাতে সব জেলের জালে প্রচুর মাছ উঠল, তাহলে কি হবে? বাজারে ইলিশের যোগান বেড়ে যাবে আর দাম একদম পড়ে যাবে। মানে সবার কপাল ভালো হওয়াটা আসলে সবার জন্যই একটা দুর্ভাগ্য ডেকে আনে। অদ্ভুত, তাই না? তবে এই কঠিন প্রতিযোগিতা আর অনিশ্চয়তার মাঝেও অন্ধকার নদীতে জেলেদের মধ্যে একটা অন্যরকম একতাও কিন্তু দেখা যায়। যেমন ধরুন, কাছাকাছি থাকা নৌকাগুলো থেকে জেলেরা এভাবেই হাঁক দিয়ে একে অপরের খবর নেয়, মাছ কেমন উঠছে সেই খোঁজ খবর চলে। এই ছোট ছোট কথাগুলোই রাতের ওই গভীর একাকিত্ব আর নীরবতাকে ভেঙে দেয়। আসলে এই ডাকগুলো যেন একটা অদৃশ্য জাল তৈরি করে, একটা শেয়ার্ড এক্সপিরিয়েন্সের জাল। এটা তাদের বারবার মনে করিয়ে দেয় যে এই বিশাল নদীর বুকে তারা একা নয়, সবাই একসাথেই লড়াইটা করছে। এরপর রাত শেষ হয়ে যখন ভোর হয়, জেলেদের এই শান্ত পৃথিবীটা একেবারে আমূল বদলে যায়। নদীর শান্ত নিস্তব্ধ পরিবেশের জায়গায় ঘাটে শুরু হয় তুমুল হট্টগোল। চারিদিকে চিৎকার, দর কষাকষি, হুড়োহুড়ি করে কেনাবেচা। ইলিশের পাহাড় থেকে মাছ বাছাই করা হচ্ছে, আবার চালানের জন্য বরফ দিয়ে প্যাকিংও চলছে।
সব মিলিয়ে এক বিশাল কর্মযজ্ঞ। কিন্তু কুবেরের মতো সাধারণ জেলেদের জন্য এই তীরে ফেরা মানেই কিন্তু বিশ্রাম নয়। তাদের লড়াইটা এখানেও শেষ হয় না। এই লাইনগুলোতেই জেলেদের জীবনের সবচেয়ে বড় উভয় সংকটটা ফুটে ওঠে। একদিকে শরীর, আরেকদিকে পেট। কোনটা বাঁচবে তারা? আসলে তাদের কাছে কোনো অপশনই থাকে না। ব্যাপারটা একটা ফাঁদের মতো। ধরুন কুবেরের শরীর খারাপ, কিন্তু তাকে কাজে যেতেই হবে, কারণ তার নিজের ভালো জাল নেই, তাই অল্প ভাগেই কাজ করতে হয়। আর এই ইলিশের মরশুমটা খুব অল্প দিনের। এই সময়ে যা আয় হবে তা দিয়েই সারা বছর চলবে, তাই এই সুযোগটা সে কোনোভাবেই হাতছাড়া করতে পারে না। শেষ পর্যন্তই এই নদী তাদের জীবন, তাদের জীবিকা, আবার এই নদী যেন তাদের কারাগার। তাদের যা কিছু আছে সব কিছুর উৎস এই নদী। কিন্তু এই নদী তাদের দারিদ্র্য আর কষ্টের এক অন্তহীন চক্রে বেঁধে রেখেছে। তাহলে প্রশ্নটা হলো, কিভাবে বেঁচে থাকা সম্ভব যখন যে শক্তি আপনাকে জীবন দেয় সেই একই শক্তি আপনাকে তিলে তিলে শেষ করে দেয়? এই প্রশ্নটাই হয়তো পদ্মার বুকে ভেসে চলা প্রত্যেক মাঝির জীবনের মূল সুর।